কাজেই এটা নিশ্চিত সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে ফেলার পর এই অনুপস্থিতিতে এসব সংঘর্ষ ভয়াবহ পরিমাণে বাড়বে। যখন নির্বাচনের তফসিলটা আদৌ ঘোষিত হবে কিনা, নির্বাচনটাই আদৌ হবে কিনা, তার কোনো ঠিক নাই। দর্শক, নভেম্বর মাসের শুরুর সপ্তাহেই সেনাবাহিনীর তরফ থেকে সংবাদ সম্মেলন করা হলো আবারও, এবং সেই সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সেনাবাহিনী কথা বলেছে। তাদের নিয়ে সেনাবাহিনীর অবস্থান কি, তাদের চাকরি আছে না গেছে, থাকছে নাকি তাদের চাকরি চলে যাবে। বিএনপির যারা নেতাকর্মী তাদের একটা বিরাট অংশ, তাদের লোকজন সব মিলিয়ে ধরেন সাকল্যে হাজার খানিক লোক, কেউ মনোকষ্টের মধ্যে আছেন, কেউ মুখ ভার করে আছেন, অথবা যারা মনোনয়ন পাননি তারা হয়তো ভাবছেন যে কি হলো এই দলটি করে, শেষ হয়ে যাক, নির্বাচন যেন না হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। কাজেই এটা নিশ্চিত সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে ফেলার পর এই অনুপস্থিতিতে এসব সংঘর্ষ ভয়াবহ পরিমাণে বাড়বে। মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিরা প্রশ্ন করছেন যে দল বা সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা যে নির্বাচনী জনসংযোগ পরিচালনা করবেন তাতে নিরাপত্তার কি ব্যবস্থা রাখছে, এবং তাদেরকে এত আগে এতটা অনিরাপদ করে দেওয়া হলো কেন এরকম একটা সময়ে, যখন নির্বাচনের তফসিলটা আদৌ ঘোষিত হবে কিনা, নির্বাচনটাই আদৌ হবে কিনা, তার কোনো ঠিক নাই। এবং অনেক ক্ষেত্রেই বিএনপি মনোনয়ন দিয়েছে এমন ব্যক্তিদেরকে যারা ঠিক সেই এলাকার নয়। নির্বাচন হচ্ছে কিনা, নির্বাচনের আগে মানে জাতীয় সংসদ নির্বাচনের আগে একটা গণভোটের প্রক্রিয়া পার হতে হবে কিনা, নির্বাচনের তফসিলটা কবে, তারেক রহমান কবে ফিরতে পারবেন, এই কোনো প্রশ্নের উত্তর না জেনে এই যে বিএনপি তার 237 জনের মনোনয়নের তালিকা প্রকাশ করে দিয়েছে, বিএনপির ভেতরে এমনকি যারা প্রার্থিতা পেয়েছেন তাদের ভেতরে এই নিয়ে চরম একরকমের উদ্বেগ, উৎকণ্ঠা এবং প্রশ্নের জন্ম হয়েছে যে ঠিক কোন কারণে নির্বাচনের এমন একটা স্পর্শকাতর নির্বাচনের 3-3.5 মাস আগে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো বিএনপির তরফে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে কোনো কোনো পক্ষ তারেক রহমানকে সরাসরি এমন পরামর্শ দিয়েছিলেন যে তারেক রহমান যেহেতু তফসিল ঘোষণা হলে ফিরতে পারবেন বলে সরকারের কেউ কেউ তাদেরকে এমন একটা আশ্বাস দিচ্ছেন, তফসিলের আগে তিনি ফিরলে যদি তারেক রহমান আগে ভাগে মনোনয়নের তালিকাটা প্রকাশ করে ফেলেন তাহলে দলের ভেতরে যেসব কোন্দল, অন্তর্কোন্দল, সহিংসতা, দ্বন্দ্ব, সংঘাত সব থেমে তারেক রহমান আসতে আসতে দলের ভেতরে একটা স্থিতি আসবে। কারণ যারা বিএনপির রাজনীতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা জানেন যে 2024-এর আগস্টের পর থেকে বিএনপির নেতৃবৃন্দ প্রায় সকল জেলায় গিয়ে নতুন কমিটি ঘোষণা করবার উদ্যোগ নিলেও বেশিরভাগ জেলাতেই নতুন কমিটি ঘোষণা করা সম্ভব হয় নাই মতপার্থক্যের জন্য। তো যেই দলের ধরেন বহু বহু বছর ধরে, আওয়ামী লীগ আমলে তো নয়, এমনকি আওয়ামী লীগ আমল শেষ হওয়ার পর এই আগস্ট মাসের পর থেকেও 2024-এর আগস্টের পর থেকেও দলীয় কমিটিগুলো এই দলীয় কোন দলে কোনোভাবে ঘোষণা করা সম্ভব হচ্ছিল না। সেই দলে মনোনয়ন ঘোষণার পর কতটা সংঘাত, দ্বন্দ্ব ছড়িয়ে পড়তে পারে তা নিয়ে আশঙ্কা দলের শীর্ষ নেতৃত্বের মধ্যেও ছিল। কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে বিএনপি যেই মাত্র কোনো কোনো পক্ষের পরামর্শে এই মনোনয়ন তালিকা সকল দলের আগে ঘোষণা করে দিল, সেই মাত্র সেনাবাহিনীর সদস্যদেরকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে বড় সংখ্যায় সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত এলো, এটা একটা ফাঁদ কিনা, মানে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের জন্য তো বটেই, দল হিসেবে বিএনপির জন্য একটা ফাঁদ কিনা। সেনাবাহিনীর সেনা সদস্যদের 50% মাঠ ছাড়ছে, এই খবর যেদিন বের হলো সেই বুধবারেই চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর জনসংযোগের যে সভা, সেই সভায় গুলি চালানো হলো এবং সেখানে সেই প্রার্থী সহ 3 জন গুলিবিদ্ধ হলেন, একজন নিহত হলেন। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসীদের একজন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ চট্টগ্রামের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বলছেন যে এই নিহত সরোয়ারের সঙ্গে, শীর্ষ সন্ত্রাসী সরোয়ারের সঙ্গে বিএনপির রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু 2024-এর 5ই আগস্টের পর জামিনে বেরিয়ে এসেছেন এই শীর্ষ সন্ত্রাসী সরোয়ার, এবং তারপর থেকেই বিএনপি মনোনীত এই যে প্রার্থী এরশাদুল্লাহ, তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, তার সঙ্গে তাকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। শুধু তাই নয়, পত্রপত্রিকাগুলো খবর দিচ্ছে সরোয়ার যখন সম্প্রতি বিয়ে করেছেন সেই বিয়েতেও উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। কিন্তু শুধুই কি গতকালকে সেনাবাহিনী সরে যাবে এটা শোনা মাত্র শুধু কি চট্টগ্রামে কালকে সংঘাতের ঘটনা ঘটেছে? ভয়াবহ সংঘাতের ঘটনা ঘটেছে মধ্যরাতে চট্টগ্রামের রাউজানে, এবং রাউজানে বিএনপির দুপক্ষের মধ্যে
সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় অন্তত 5 জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রাউজান 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপির দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে বারবার রক্তাক্ত হয়েছে এবং সংঘর্ষ একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অন্তত 17 জন ব্যক্তি 2024-এর 5ই আগস্টের পর থেকে শুধুমাত্র রাউজানে বিএনপির অন্তর্কোন্দলে নিহত হয়েছেন। কেউ গুলিবিদ্ধ হয়ে, কাউকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে, কাউকে দেশীয় অস্ত্রশস্ত্রের আঘাতে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এই সব খুন, অন্তর্কোন্দলের ঘটনা সকলে জানেন ঘটছে বিএনপির দুই নেতা গোলাম আকবরের অনুসারী, যিনি কিনা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক, এবং আর ঘটছে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদটাও স্থগিত আছে বিএনপিতে। এহেন রাউজানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে এরই মধ্যে মনোনয়ন দিয়ে দিয়েছে বিএনপি, কিন্তু গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর আসনটাই কিন্তু মনোনয়ন বাকি। এরকম আরো অনেক স্পর্শকাতর আসনে, যেসব আসনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত লাশ পড়ছে। তাহলে বিএনপি এই দ্বন্দ্ব সংঘাত ঠেকিয়ে সত্যি নির্বাচনের পথে হাঁটতে পারবে? বিএনপির মনোনীত প্রার্থীরা যাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গত 2 দিন 3 দিন ধরে সড়কপথ, রেলপথ অবরোধ হচ্ছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। আমি পত্রিকায় দেখছিলাম যে পুলিশ 2 ঘন্টা ধরে গোলাগুলি চললেও কোথাও উপস্থিত হয় না, পরে লাশ পড়ে গেলে লাশ নিতে আসে পুলিশ। আসলে পুলিশের এরকম একটা দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপায়টা কি? 2024-এর আগস্টের পর থেকে পুলিশকে কোনো পরিস্থিতিতে অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়া হচ্ছে না। মানে পুলিশের অস্ত্র জমা নিয়ে নেওয়া হয়েছে, পুলিশের কাছে আছে লাঠি, আর এই রাজনৈতিক দলের বিভিন্ন বিবদমান পক্ষ যখন সংঘর্ষে জড়াচ্ছে তাদের কাছে থাকছে অত্যাধুনিক অস্ত্র। কাজেই পুলিশের পক্ষে প্রাণ ভয়েই এসব সংঘর্ষ থামাতে যাওয়া একেবারেই অসম্ভব। তারপর দুই পক্ষের মধ্যে এমনকি যদি সাধারণ অস্ত্রশস্ত্রের সংঘর্ষও হয়, পুলিশ যে যাবে প্রাণ বাজি রেখে সেই সংঘর্ষ থামাতে, সেখানে যাওয়ার পর তারপর যে বিবদমান পক্ষগুলোর কোনো একটি পক্ষ রেগে মেগে চেতে পুলিশের গায়ে হাত তুলবে না, পুলিশকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে না, বা থানা ঘেরাও করে ওই পুলিশকে এখনই চাকরিচ্যুত করতে হবে, মামলা দিতে হবে, এমন একটা মবের শিকার করবে না, পুলিশের কাছে এর কোনোটার কোনো গ্যারান্টি নেই। কাজেই এটা নিশ্চিত সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে ফেলার পর এই অনুপস্থিতিতে এসব সংঘর্ষ ভয়াবহ পরিমাণে বাড়বে। মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিরা প্রশ্ন করছেন যে দল বা সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা যে নির্বাচনী জনসংযোগ পরিচালনা করবেন তাতে নিরাপত্তার কি ব্যবস্থা রাখছে, এবং তাদেরকে এত আগে এতটা অনিরাপদ করে দেওয়া হলো কেন এরকম একটা সময়ে, যখন নির্বাচনের তফসিলটা আদৌ ঘোষিত হবে কিনা, নির্বাচনটাই আদৌ হবে কিনা তার কোনো ঠিক নাই। এবং অনেক ক্ষেত্রেই বিএনপি মনোনয়ন দিয়েছে এমন ব্যক্তিদেরকে যারা ঠিক সেই এলাকার নয়। যেমন ধরুন, এমনকি বিএনপির তারকা প্রার্থী মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি, তিনি ঢাকার যেই এলাকার বাসিন্দা সেই এলাকায় তাকে মনোনয়ন না দিয়ে, ঢাকা 12-তে তাকে মনোনয়ন না দিয়ে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা 14-তে, যেই আসনটা বিএনপির দীর্ঘ সময়ের বড় নেতা পরিবহন ব্যবসায়ী এস এ খালেকদের পরিবারের হচ্ছে সেই আসনটি। অথচ সেই মিরপুরের সেই আসনটি তাদেরকে না দিয়ে দেওয়া হয়েছে একজন নতুন প্রার্থীকে। এমন ঘটনা ঘটেছে ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায়। এমনকি ধরুন সিলেটে এমন ব্যক্তিকে লন্ডন প্রবাসী বলে লন্ডনে যোগাযোগের কারণে মনোনয়ন দিয়ে দেওয়া হয়েছে, যেই ব্যক্তি 19 বছরে একবারও বাংলাদেশেই আসেন নাই। কিন্তু বিএনপির নেতা কর্মী সমর্থকদের কাছে প্রত্যাশা করা হচ্ছে তার শীর্ষ নেতৃত্বের কাছে থেকে যে তারা এগুলো মেনে নেবেন এবং সমর্থন দেবেন। তবে বিএনপির নেতা কর্মী সমর্থকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জায়গায়, কিছুতেই যাতে তাদের পছন্দ নয় এমন যে প্রার্থী এতদিন তাদের সঙ্গে ছিল না, সেই প্রার্থীর মনোনয়ন তুলে নেওয়া হয়। দলের ত্যাগী তৃণমূলের নেতাকর্মীদের সাথে ছিলেন এমন প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ফেসবুকে আবেগ ঘন স্ট্যাটাস দিয়ে বলেছেন যে এটা একটা প্রাথমিক তালিকা মাত্র, এই তালিকাও আবার নাকি সংশোধিত হতে পারে। তো এটা শুনে বিএনপির মনোনয়ন প্রাপ্তদের প্রশ্ন হচ্ছে যে তারা জীবনের ঝুঁকি নিয়ে অর্থ সম্পদ বিনিয়োগ করে নির্বাচনের এখনো 3-3.5 মাস বাকি, আদৌ হবে কিনা সে সন্দেহ তো আছেই। মানে সে সন্দেহ তো মনোনয়ন তালিকা প্রকাশের আগের দিন তারেক রহমান নিজে প্রকাশ করেছেন। তিনি বলেছেন জনমনে গভীর উদ্বেগ যে নির্বাচনটা সত্যি ফেব্রুয়ারিতে হবে কিনা। তো এমন অবস্থায় তিনি দলের প্রার্থীদেরকে বিরাট খরচের মধ্যে, বিরাট নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দিলেন বটে 3-3.5 মাস আগে, কিন্তু এখন বলা হচ্ছে এই মনোনয়ন তালিকাও ফাইনাল নাও হতে পারে। তার কারণ আমার দেশ পত্রিকা হিসাব দিচ্ছে যে বিএনপিতে নাকি বিএনপির কাছে 300 আসনের 222টা আসনই নাকি মিত্ররা চাচ্ছে। এই মিত্রদের বা শরিকদেরকে কাছে টানতে বিএনপি অনেক আসন ফাঁকা রেখেছে। যেমন হেফাজতে ইসলামের মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা, সে মামুনুল হক লালবাগ, বাগেরহাট, ঢাকা, এরকম ঢাকা মোহাম্মদপুর, এরকম 3-3টি আসনে
থেকে বিএনপির মনোনয়ন চান, সে কথা আগেই বলে রেখেছেন যদি বিএনপি তাকে জোটে টানতে চায়। বিএনপি 3টা আসনই ফাঁকা রেখেছে, ঢাকার বেশিরভাগ আসনই বিএনপিকে ফাঁকা রাখতে হয়েছে এই মিত্রদের কথা ভেবে। এরই মধ্যে রেজা কিবরিয়া, আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস কিবরিয়ার ছেলে, যিনি প্রতিবারই নির্বাচনের আগে খুব উতলা হয়ে ওঠেন, এদল ওদল করেন এবং একরকমের সংসদ সদস্য হতে চান, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ থাকতে চান, সেই রেজা কিবরিয়াকে দলে নিয়ে নিয়েছে বিএনপি এবং তিনি হবিগঞ্জ 1 আসন থেকে নির্বাচন করবেন। বিএনপির নেতা কর্মীরা সেটা মানতে তো একেবারেই রাজি নন। তাহলে হবিগঞ্জ 1 আসনটিতেও তো সংঘাত সংঘর্ষকে অনিবার্য করে তোলা হলো এই মনোনয়নের মাধ্যমে। তারপর মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ যোগ দিয়েছেন বিএনপিতে, তিনিও ঢাকার আসন থেকে লড়বেন। তাহলে বিএনপির ছাত্রদল, যুবদল সহ তরুণ নেতাকর্মীদের কথা হচ্ছে যে তারা যারা এতদিন জেল জুলুম হামলা মামলার শিকার হলেন, তাদেরকে বিএনপি যদি মনোনয়ন না দিয়ে এদেরকে মনোনয়ন দেন এবং তারা যদি এটা মেনে নেন কোন রকম দ্বন্দ্ব সংঘাত ছাড়া, তাহলে তাদের রাজনৈতিক ক্যারিয়ারটার কি হবে? আবেগঘন স্ট্যাটাস দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাও বলেছেন যে কারো যদি মনোনয়ন না হয় তাহলে চিন্তার কিছু নেই, দল নিশ্চয়ই তাদেরকে অন্যভাবে কৃতজ্ঞতা এবং সম্মান জানাবে, মানে অন্যভাবে তাদেরকে কোনো দায়িত্ব দেবে বা সম্মান জানাবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজের বাড়িতে তার নিজের ভাই ঠাকুরগাঁয়ের আরেকটি আসনে মনোনয়ন চাইছেন, তিনি মানতে রাজি নন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা মনোনয়ন পাবেন, তিনি পাবেন না। আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে মনোনয়ন চাইছেন চট্টগ্রামের আরেকটি আসনে। মির্জা আব্বাসের স্ত্রী, যিনি দীর্ঘ সময় ধরে রাজপথে আন্দোলনে থেকেছেন, ইকবাল মাহমুদ টুকুর স্ত্রী, কিংবা কক্সেস বাজারে সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী, যিনি দলকে সংগঠিত রেখেছেন, তার স্বামী যখন শিলং ছিলেন তখন, তারা প্রত্যেকে মনোনয়ন প্রত্যাশী। আবার দলের মধ্যে আরেক দল সেই মনোনয়ন ঠেকাতে মরিয়া, কারণ তাদের কথা হচ্ছে একই পরিবারের এত ব্যক্তিকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে অন্য ব্যক্তি এবং পরিবারেরা বঞ্চিত হয়। এই অবস্থায় দ্বন্দ্ব সংঘাতের মুখে এবং সেনাবাহিনী যখন রাজপথে থাকছে না, তখন দ্বন্দ্ব সংঘাত, মৃত্যু, রক্তপাত যে পর্যায়ে যাবে বিএনপিতে, সেখানে এখন সন্দেহ করা হচ্ছে যে এটা একটা ফাঁদ কিনা, যে বিএনপির ভেতরে এত দ্বন্দ্ব সংঘাত রক্তপাতের ঘটনাকে তারপর সামনে তুলে এনে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা রব তোলা হবে কিনা, বলা হবে কিনা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় কিংবা দেশের একটি বৃহৎ দলের ভেতরকার দ্বন্দ্ব সংঘাতের এমন রক্তপাতময় অবস্থার মুখে আসলে নির্বাচনটি করার কোনো পরিস্থিতি থাকছে না, নির্বাচনটি আরেকটু পিছিয়ে দিতে হবে। এই আশঙ্কাটা এখন ভীষণভাবে চেপে বসেছে বিএনপির মনোনয়ন প্রাপ্তদের মধ্যে, যে তারা নিরাপত্তার ঝুঁকি নিচ্ছেন, তারাই সামনে গিয়ে এখন দাঁড়াতে বাধ্য হচ্ছেন, তারাই কিনা টাকা পয়সা সম্পদ খরচ করে সংসদ সদস্য পদে জয়লাভের জন্য উদ্যোগী হতে বাধ্য হচ্ছেন। কিন্তু পুরো সিস্টেমটা যে গড়ে উঠেছে বিএনপির আর যারা যারা বিভিন্ন জায়গায় ক্ষমতার কেন্দ্রে বসে গেছে 2024 আগস্টের পর থেকে, তারা কেনই বা এই মনোনয়ন প্রাপ্তদের মেনে নিয়ে তাদের সমর্থনে মাঠ ছেড়ে দেবেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাঠ দখলের লড়াইয়ে বিএনপির ভেতরে যে দ্বন্দ্ব সংঘাত চলবে, তাই শেষ পর্যন্ত নির্বাচনটিকে ভেস্তে দেয় কিনা, এবং সেই অজুহাতে নির্বাচনী তফসিল, নির্বাচন ভেস্তে গিয়ে শেষ পর্যন্ত তারেক রহমানের আর কখনো ফেরা হয় না কিনা, সেই প্রশ্নগুলো উঠছে। প্রশ্ন উঠছে বিএনপির এই মনোনয়ন তালিকা তাড়াতাড়ি প্রকাশ করে দেওয়া শেষ পর্যন্ত একটা মরণ ফাঁদ হয়ে উঠল কিনা, বিএনপির মনোনয়ন প্রাপ্তদের জন্য তো বটেই, দল হিসেবে বিএনপির জন্যও কিনা। দর্শক, নভেম্বর মাসের শুরুর সপ্তাহে সেনাবাহিনীর তরফ থেকে সংবাদ সম্মেলন করা হলো আবারও, এবং সেই সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সেনাবাহিনী কথা বলেছে এবং তাদের যে 15 কর্মকর্তা, ইন সার্ভিস 15 কর্মকর্তা যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা এবং চার্জশিট দাখিল করা হয়েছে এবং ইতিমধ্যে একবার তাদের হাজিরার ঘটনাও ঘটেছে, তাদের নিয়ে সেনাবাহিনীর অবস্থান কি, তাদের চাকরি আছে না গেছে, থাকছে নাকি তাদের চাকরি চলে যাবে, এই ব্যাপারে সেনাবাহিনী তাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে। সাংবাদিকদের তির্যক প্রশ্নের উত্তরও তাদেরকে দিতে হয়েছে, তবে সেই উত্তরটা যথাযথভাবে প্রাসঙ্গিকভাবে আসলো কিনা সেটাও অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন। নির্বাচন নিয়ে তির্যক প্রশ্ন, সেই প্রশ্নের মুখোমুখি আমরা তাদেরকে হতে দেখেছি। গতকালকে সেনা সদর থেকে যে প্রেস কনফারেন্স করা হলো, সেই প্রেস কনফারেন্সে কি কি বিষয় উঠে আসলো, বিশেষ করে 15 সেনা কর্মকর্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন সময়ে যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে তাদের চাকরি আছে নাকি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, সেই উত্তরটা কি জানা গেল একটু জানার চেষ্টা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং হয়েছে, সেখানে নির্বাচন ইস্যু এবং তাদের 15 কর্মকর্তার চাকরি আছে কি নেই, এই দুটো ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমার দেশের শিরোনামটা দেখলে আপনারা মোটামুটি অনুমান করতে পারবেন। আমার দেশ বলছে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর। এই ব্যাপারে আসার আগে একটি তির্যক প্রশ্নের ব্যাপারে আসি। সাংবাদিকরা নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন করেছে এবং নির্বাচনের সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে যে সরকারের নির্দেশনা মতো সেনাবাহিনী নির্বাচনের
কর্মকাণ্ড মানে দায়িত্ব পালন করবে। সেখানে তির্যক প্রশ্ন যেটা ছিল যে কোনো কারণে যদি নির্বাচন বিঘ্নিত হয় কিংবা নির্বাচন বানচাল হয় সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা কি হবে, এই তির্যক প্রশ্ন সাংবাদিকদের করতে শোনা গেছে। যদিও এই রকম তির্যক প্রশ্নের উত্তর সেনাবাহিনীর তরফ থেকে যথাযথভাবে আসার কথা নয়, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। যদি নির্বাচন বানচাল হয় তাহলে সেনাবাহিনী কি অবস্থান নেবে, কি করবে, এই ধরনের সেন্সিটিভ প্রশ্নের উত্তর নিশ্চয়ই সেনাবাহিনী দিতে চাইবে না। এবার আসি 15 সেনা কর্মকর্তার বিরুদ্ধে। যেটা বলা হচ্ছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে দেশের জনগণের মতো সেনাবাহিনীও চাই সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক। সেই রূপরেখার মধ্যে সময়সীমাও দেওয়া আছে, নির্বাচন শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এরই মাঝে আমরা দেখেছি যে সেনাবাহিনী 50% সেনাবাহিনীর সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে এবং ব্যারাকে ফিরিয়ে নেওয়ার ঘটনা গতকালকে যে দিন থেকে শুরু হয়েছে সেই দিনই চট্টগ্রাম 8 আসনে এরশাদুল্লাহ বিএনপির যে নির্ধারিত প্রার্থী তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং তার সাথে থাকা একজন মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ সেনাবাহিনী অর্ধেক তুলে নেওয়ার বাস্তবায়ন প্রক্রিয়া যেদিন শুরু হলো সেই দিনই এই ধরনের একটা বড় ঘটনা ঘটলো, যেটাকে কেন্দ্র করে অনেকে বলছেন যে সেনাবাহিনী যদি সত্যিই ব্যারাকে ফিরে যায়, এই 50% যখন ফিরে যাচ্ছে তখন দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কন্ট্রোল করা সরকারের পক্ষে অনেক বেশি টাফ হয়ে যাবে। কি বলা হচ্ছে এখানে কথা বলেছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জিওসি আর্টডগ মোহাম্মদ মইনুর রহমান। তিনি বলেছেন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের সময়ে গুম খুন সহ মানবতাবিরোধী যে অপরাধে 15 জন সেনা কর্মকর্তার চাকরি, সেই চাকরি এখনো বহাল আছে কিনা সেই প্রশ্নে বিষয়টিকে আইনগত প্রক্রিয়া বলে উল্লেখ করেছে সেনা সদর। অর্থাৎ আইনি মারপ্যাচ এখানে রয়েছে এই কথাটা বলেছে। অর্থাৎ সরকার যে আইন করেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলে, অভিযোগ মানে হচ্ছে চার্জশিট দাখিল করলে, আনুষ্ঠানিক অভিযোগপত্র দিলেই সেই লোক কিংবা একাধিক লোক যারা মানে অভিযুক্ত হবেন তাদের সরকারি কোনো চাকরি থাকবে না, তারা জনপ্রতিনিধি হিসেবে থাকতে পারবেন না, জনপ্রতিনিধি হিসেবে লড়তে পারবেন না, নির্বাচন করতে পারবেন না, কোনো কিছুই তারা করতে পারবেন না। সেই ক্ষেত্রেই প্রশ্ন করা হয়েছিল যে সেনাবাহিনীর 15 জনের চাকরি আছে কিনা। সেখানেই সেনাবাহিনী বলার চেষ্টা করেছে যে আইনটা করা হয়েছে সেই আইনটা এখনো পরিষ্কার নয়, সেই পরিষ্কার ধারণা সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে দেওয়া হয়নি। সুতরাং ব্যাপারটা আইনি ব্যাপার। কি বলছেন তারা? সেনা সদরের পিএস দপ্তরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং পদ্ধতিগত কাঠামোর আওতায় পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে নাম এলে চাকরি যাওয়ার বিধানটি স্পষ্ট করা হয়নি। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে চাকরি যাওয়ার বিধান স্পষ্ট করা হয়নি, সরকার স্পষ্ট করেনি। সেনা সদর সেটি স্পষ্টকরণের অপেক্ষায় রয়েছে। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের চাকরির অবস্থা সম্পর্কে সরকার এখনো স্পষ্ট করে নির্দেশনা জারি করেননি বলে সেনা সদর থেকে জানানো হয়েছে। মানে এই যে ঘটনাটা মানে কথাটা বলা হলো, অর্থাৎ সরকার এই যে আইনটা করেছে যে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে সেখানে যদি নাম থাকে তাহলে তার চাকরি থাকবে না, সেই ব্যাপারটা সেনাবাহিনী মনে করছে যে তাদের কাছে এখনো স্পষ্ট নয় যে এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন আমরা সরকারি চাকরিবিধি 2018 রীতি অনুযায়ী আমরা জানি যে সরকারি চাকরি বিধি 2018 যেটা করা হয়েছে সেখানে বাধ্যতামূলক অবসরের যে টার্মসটা আছে সেই টার্মসে বলা আছে যে 25 বছর হলেই যে কাউকে সরকার ইচ্ছা করলে বাধ্যতামূলক অবসর দিতে পারে, 25 বছর চাকরি মেয়াদ হয়ে গেলে। সেটাকে কমানোর চেষ্টা করছে সরকার, কমানোর আইনও করে ফেলছে হয়তো, কিন্তু সেই আইনেই আবার 3 নম্বর ধারায় বলা হচ্ছে যে এটা বিচার বিভাগের জন্য প্রযোজ্য হবে না। তো সরকারি চাকরি বিধিতে বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে স্পষ্ট যেখানে বলা রয়েছে যে এটা বিচার বিভাগের, এই আইন বাধ্যতামূলক অবসর সরকার দিতে পারবে, এই আইন বিচার বিভাগের জন্য প্রযোজ্য হবে না, সেখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে। অর্থাৎ সেনাবাহিনীর সেনা সদর থেকে যেটা বলার চেষ্টা করা হলো যে আইন সরকার করেছে সেই আইনটা পরিপূর্ণভাবে একেবারে নিট অ্যান্ড ক্লিন সবকিছু পরিষ্কার করা হয়নি। সেই পরিষ্কার ইনফরমেশন, পরিষ্কার পদ্ধতিগত যে ব্যাপারগুলো সেগুলো যখন সেনা সদর নিশ্চিত হবে, পরিষ্কার হতে পারবে, তখন এই সেনা কর্মকর্তাদের চাকরি ব্যাপারে সেনা সদর ভাববে। তার মানে সেনা সদর স্পষ্ট করে দিল যে যারা অভিযুক্ত হয়েছেন 15 জন ইন সার্ভিস কর্মকর্তা তাদের কারোরই চাকরি যায়নি, তারা চাকরিতে বহাল তবিয়তে রয়েছেন। শুধুমাত্র তারা যেহেতু অভিযুক্ত সেহেতু তাদেরকে একটা সাব জেল, সেনাবাহিনীর মানে সেনা সদরেই একটা বিল্ডিংকে সাব জেল তৈরি করে সেই বিল্ডিংয়ে তাদেরকে রাখা হয়েছে। সেটাকে মানে আনুষ্ঠানিক যে জেলখানায় যেভাবে বন্দি থাকতে হয় সেরকম জেলখানার বন্দির স্টাইলে না, মোটামুটি ভালোভাবে সম্মানজনকভাবে সেই বিল্ডিং বন্দি, বলা যায় যে সেই বিল্ডিং বন্দি, কিন্তু থাকা, পরিবেশ, খাওয়া দাওয়া এগুলো মোটামুটি সম্মানজনক ওয়েতেই ঘটবে, যেটা সেনাবাহিনী নিশ্চিত করেছে। সুতরাং এখানে আইনের দিক থেকে সেনাবাহিনীর যে কথা, যে অবস্থান, সেখানে দেখা গেল যে সরকারের জারি করা আইন নিয়ে এখনও সেনাবাহিনীর কনফিউশন রয়েছে। সেই কনফিউশনটা সরকার দূর করার পরে সেনাবাহিনী ভেবে দেখবে যে তাদের অফিসারদের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে। তবে এটাও হতে পারে যে এই অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তারা হয়তো চাকরিতে বহাল থাকতেও পারেন। তাহলে কি আমরা বলতে পারি যে এই ব্যাপার নিয়ে যতটা সমঝোতা হয়েছে বলে মনে হচ্ছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কিংবা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে সেনাবাহিনীর, ততটা আদতে মানে সহজ ব্যাপার মনে এখন হচ্ছে না, ব্যাপারটা এখনো জটিল পরিস্থিতিতেই রয়েছে। দর্শক, আপনারও কি তাই মনে হয়? যদি তাই মনে হয়ে থাকে তাহলে জানিয়ে লিখতে পারেন
আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির যারা এমপি হবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সঙ্গত কারণেই বিএনপির যারা নেতাকর্মী তাদের একটা বিরাট অংশ আনন্দে উদ্বেলিত। তাদের খুশির সীমা পরিসীমা নেই। আর যারা মনোনয়ন পাননি তাদের লোকজন সব মিলিয়ে ধরেন সাকল্যে হাজার খানিক লোক, কেউ মনোকষ্টের মধ্যে আছেন, কেউ মুখ ভার করে আছেন, অথবা যারা মনোনয়ন পাননি তারা হয়তো ভাবছেন যে কি হলো এই দলটি করে, শেষ হয়ে যাক, নির্বাচন যেন না হয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম এরকম যারা বঞ্চিত এবং শোষিত তারা সবসময় এই ধরনের কথাবার্তা বলে থাকেন। কিন্তু বাস্তবতা হলো যে এই 237টি অর্থাৎ 237টি আসনে যে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে তার মধ্যে একটি বাতিল করা হয়েছে আর একটি সম্ভবত বাতিল হয়ে যাবে, এই দুটো। আর যে 63টি আসনে ঘোষণা করা হয়নি সেখানে হয়তো ঘোষণা করা হবে। এর ফলে বিএনপির মধ্যে এখন যে একটা হোমোজেনিয়াসনেস তৈরি হয়েছে, দেশ নিয়ে, প্রতিদ্বন্দ্বী নিয়ে, অন্য রাজনৈতিক দল নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করার সময় তাদের নেই। যারা ঘোষণা করেছেন তারা মনে করছেন যে ইতিহাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ তারা করে ফেলেছেন। দ্বিতীয়ত, বিএনপি যারা প্রতিপক্ষ এই মুহূর্তে বাংলাদেশে আছেন, জামাত এবং অন্যান্য যে সকল দল, তারা আপাতত একেবারে অনেকটা নিশ্চুপ হয়ে গেছেন। এর কারণ হলো যে এখানে সুনামিটা এত বড়, ঘূর্ণিঝড়টা এত বড়, ওটাকে সামাল দেওয়ার মতো অবস্থা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই, কেবলমাত্র আওয়ামী লীগ ছাড়া। আর বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তারা এখন যাকে বলা হয় অনেকটা বাস্তবতা বলি, মানে তারা এখন বিএনপি যারা লোকজন রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করছে তোমরা স্বতন্ত্র দাঁড়াও, যারা নমিনেশন পায়নি। আওয়ামী লীগ লোকজন বলছে আমরা ভোট দেবো। এর কারণ হলো নির্বাচন কিন্তু একটা রোগের মতো। এখানে যখন স্লোগান হয়, তারপরে এখানে যখন প্রতিযোগিতা হয়, তখন যারা প্রতিপক্ষের লোকজন তাদের ভীষণ রকম তারা অপমান বোধ করে, কষ্টের মধ্যে থাকে। তো বিএনপির লোকজন মিছিল করবে, মিটিং করবে, তার সমপর্যায়ের একটা মিটিং জামাতের লোক করতে না পারলে তাদের রাজনীতি থাকে না। আবার ওদিকে ঘরের মধ্যে যে সকল আওয়ামী লীগের লোকজন রয়েছে তারা বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মিছিল করতে হবে এবং যে কোনো একটা কলাগাছ দাঁড় করিয়ে হলেও তাদেরকে নির্বাচনে আনার জন্য আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মী রয়েছেন তারা রীতিমতো পাগলামো করছেন। ফলে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি শুরু হয়ে গেছে। বিএনপির অনেক লোক, আওয়ামী লীগের অনেক লোক, ব্যবসায়ী যারা নিরপেক্ষ, মানে তাদের পেছনে বিএনপির বিক্ষুব্ধ লোক, তারপরে আওয়ামী লীগের যারা ভোটার তারা, এমনকি অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দলের যারা নেতাকর্মী তারা ভালো প্রার্থীর পেছনে রীতিমতো লাইন দিয়েছে এবং পাগল বানিয়ে ফেলছে। ফলে গ্রামে গঞ্জে নির্বাচনের একটা জোয়ার শুরু হয়ে গেছে। তো এই যে একটা জোয়ার, সেই জোয়ারের ফলে যে রাজনীতির মেরুকরণ তৈরি হয়েছে, এই জোয়ারের ফলে যে রাজনীতির সমীকরণ তৈরি হয়েছে, এতে করে বিএনপি ইতিহাসের সবচেয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় কমান্ড আর শেখ হাসিনা গত 14 মাসের মধ্যে সবচেয়ে সুখময় যে সময়, এই সময়টি বিএনপির এই প্রার্থী ঘোষণার পর তারা সেটা পেয়ে গেছে। এর ফলে শেখ হাসিনা তিনি নিজে, তার দল এবং তার যারা লোকজন রয়েছেন এখন প্রবাসে তারা, এবং একই সঙ্গে তাকে যারা মদত দিচ্ছেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিশেষত অজিত দোভাল, এই টেবিলগুলো ভীষণ রকম যাকে বলা হয় ব্যস্ত সময় পার করছে। ভারতীয় পত্রপত্রিকায় নানা রকম যাকে বলা হয় উস্কানি দেওয়া শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের দিনাজপুরের ওই অঞ্চলে যে শিলিগুড়ি চিকেন নেক রয়েছে, সেই শিলিগুড়ি চিকেন নেক নিয়ে ভারতীয় পত্রপত্রিকা, ভারতীয় ইউটিউবার যারা রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটার, তারা কী ধরনের উস্কানিমূলক কন্টেন্ট তৈরি করেছেন। অন্যদিকে যে সকল আওয়ামী লীগের লোকজন দেশের বাইরে থেকে কন্টেন্ট তৈরি করছেন তারাও শিলিগুড়ি নেক নিয়ে বা চিকেন নেক নিয়ে যে সকল বক্তব্য দিচ্ছেন, যে সকল যুদ্ধের দামামা বাজাচ্ছেন, ওটা আসলে বাংলাদেশে বসে আমরা এগুলো বলতে পারবো না, আর সম্ভব নয়। তো এনিওয়ে, আমি যেটা গুরুত্ব বোঝানোর জন্য যে এটাকে একটা মোক্ষম সময় হিসাবে বেছে নিয়েছে দিল্লি, অজিত দোভাল, আওয়ামী লীগের যারা লোকজন আছে, সেটা গণ্ডগোল লাগানোর জন্য, কমপ্লেক্স তৈরি করার জন্য, জটিলতা তৈরি করার জন্য এবং যাকে বলা হয় বিএনপিকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য। তো সেটা কীভাবে এবং কেনই বা শেখ হাসিনা এই সময়টাতে উল্লাস প্রকাশ করছেন এবং হাসি দিচ্ছেন? প্রথম কারণ হলো গত এই 14 মাসের মধ্যে এই প্রথমবার বিএনপিকে আওয়ামী লীগ মনে করছে যে তারা ভেস্ত এবং দোজকের মাঝামাঝি জায়গাতে দাঁড়িয়েছে, পোলসুরাতে দাঁড়িয়েছেন। এবং বিএনপি এখন যে জায়গাতে গেছে তাকে বাসলে গাজী মরলে শহীদ, ঠিক না ঠিক এটাকে না বলে যদি তারা সফল হয় তাহলে একদম পরিপূর্ণভাবে সফল, আর যদি ব্যর্থ হয় বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে তাদেরকে দুর্ভোগ এবং দুর্দশা পোহাতে হবে এবং তাদের নাম ইতিহাসে কিভাবে মুছে যাবে বা কিভাবে টিকে থাকবে এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণটা কি? কারণ হলো গত সেই 2006 থেকে আজ অবধি বিএনপি শুধু ক্ষয়িষ্ণু বা ক্ষয়িষ্ণুতার দিকে এগোতে তাদের চিন্তা চেতনা, কর্ম, প্রশাসনিক ক্ষমতা, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা, দক্ষতা
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবগুলো মারাত্মকভাবে কমেছে। এবং আওয়ামী লীগের জুলুম এবং অত্যাচারে তাদের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ভার বহন ক্ষমতা মাত্র 25 ভাগ আছে, আর 75 ভাগ কিন্তু 111 এবং শেখ হাসিনার জমানা শেষ করে দিয়েছে। তো এই যে only 25% capability to run a country, to run a government, to run a যাকে বলা হয় পলিটিক্যাল পার্টি, এটা সম্ভব নয়। 25% যোগ্যতা দিয়ে 100% নয়, 300% লোড এখন বিএনপিকে সামলাতে হচ্ছে। ভারত, আমেরিকা, চীন, বিশ্বের সুপার পাওয়ারগুলো, তারপরে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা, তার সঙ্গে সঙ্গে বর্তমান রাজনৈতিক চাপ, সব মিলে যদি আপনি দেখেন তাহলে অতীতের যে কোনো সময়ের চাইতে অন্তত 300 টাইমস যে চাপ, এই চাপ এবং তাপ বিএনপিকে বহন করতে হচ্ছে। কিন্তু বিএনপির এটা বহন করার ক্ষমতা অতীতের যে কোনো সময়ের চাইতে মাত্র 4/1 আছে, এর বাইরে নেই। ফলে কি হলো, গত 14টি মাসে তাদের যে ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, বা তাদের যে দুর্ভোগ হয়েছে, দুর্দশা হয়েছে, দুর্নাম হয়েছে, বদনাম হয়েছে, এই সব কিছু তারা মিনিমাইজ করার চেষ্টা করেছে নেগোসিয়েশনের মাধ্যমে। তারা জামাতের সঙ্গে নেগোসিয়েশন করেছে, এনসিপির সঙ্গে নেগোসিয়েশন করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেগোসিয়েশন করেছে। কিন্তু যেই মুহূর্তে তারা প্রার্থিতা ঘোষণা করেছে, সঙ্গে সঙ্গে তারা সিঙ্গেল হয়ে গেছে, সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে। এখন এই মাঠে বিএনপি ছাড়া যারা আছে সবাই বিএনপির প্রতিদ্বন্দ্বী অথবা বিএনপির শত্রু, কেউ বিএনপির বন্ধু এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে নেই। এর ফলে কি হলো, শেখ হাসিনা, অজিত দোভাল তারা খেলতে পারবে বিএনপির অ্যাগেনস্টে। তারা এখন ইচ্ছা করে জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে, গোপনে বা প্রকাশ্যে। তারা ইচ্ছা করলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্ক করতে পারবে, গোপনে অথবা প্রকাশ্যে, ভারতের মাধ্যমে অথবা তারা নিজেরা সরাসরি। তারা এখন ইচ্ছা করলে বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ে খেলতে পারবে, বিনিয়োগ করতে পারবে। বিভিন্ন জায়গাতে বিএনপি যারা প্রার্থী হয়েছে সেই প্রার্থীর বিরুদ্ধে তারা বিদ্রোহ করাতে পারবে, বিপ্লব করাতে পারবে, মিছিল করাতে পারবে, মিটিং করাতে পারবে এবং প্রার্থীর জীবন তছনছ করে দিতে পারবে। অনেক জায়গাতে দেখুন যে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে যে মিছিল হচ্ছে, এখানে দেখবেন যে মদত দিচ্ছে বিএনপির লোকজন যতটা দিচ্ছে তার চেয়ে বেশি মদত দিচ্ছে আওয়ামী লীগের লোকজন। ফলে প্রতিটি নির্বাচনী এলাকা রীতিমতো এক একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে। আমি যেহেতু নির্বাচন করেছি, আমার একটা নির্বাচনী এলাকা আছে, ফলে এই জিনিসটি প্র্যাকটিক্যালি বাস্তবে কতটা ভয়ঙ্কর হয়ে পড়েছে এটা আমি ঢাকাতে বসে টের পাচ্ছি, প্রতিটা মুহূর্তে টের পাচ্ছি। ফোন ধরতে ধরতে মানে মানে জান বের হয়ে যাচ্ছে, এবং ফোনে এখন কথা বলছি না, বেশিরভাগ 90% ফোন বলতে গেলে এখন অ্যাভয়েড করছি। তো কাজেই প্রতিটি 300টি আসনে এখানে বিএনপির জন্য একটা মানে 300টি মরণ ফাঁদ, 300টি মৃত্যুকূপ, 300টি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, বারমুদা ট্রায়াঙ্গেলের মতো। আর এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে 300টি অ্যাঙ্গেলে খেলার সুযোগ এসে গেছে শেখ হাসিনা, এবং তিনি এই কাজে খুব অভ্যস্ত। তার লোক আছে, টাকা আছে, এবং ধরুন সে সীমান্ত এলাকা যেমন যশোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, নীলফামারী, দিনাজপুর, সিলেট, এই অঞ্চলে, তারপরে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, এই অঞ্চলে শেখ হাসিনা যদি খেলতে চান, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে এই বিএনপির প্রার্থীর সঙ্গে খেলতে পারেন। এবং এখন এই যে বিএনপির প্রার্থী যারা ঘোষণা হয়েছে এবং যারা নির্বাচনী এলাকায় নির্বাচনে ব্যস্ত, মাত্র 8 থেকে 10টি অকারেন্স যদি ঘটে, 10টি বিরূপ ঘটনা ঘটে, বেশি দরকার নেই, মাত্র 10, only 10, এটা জাস্ট 1-2 ব্যাপার, তুলি মারার বিষয়। এটা আওয়ামী লীগের আসতে হবে না, এই কাজে আওয়ামী লীগ জামাতকে দ্বারা ঘটাই দিতে পারে, বিকজ এই সীমান্ত এলাকাগুলোতে জামাতের যথেষ্ট প্রভাব আছে, প্রতিপত্তি আছে, এবং সেই কাজটি জামাত করবে না বা আওয়ামী লীগ করবে না, এই গ্যারান্টি আপনাদেরকে কে দিল? আর এই কর্মকাণ্ডকে মোকাবেলা করবে, এটার জন্য যে প্রশাসন দরকার, যে সাংগঠনিক ভিত্তি দরকার, যে শক্তিমত্তা দরকার, যে কানেক্টিভিটি দরকার, তার একটাও বিএনপির নেই। বিএনপির মামলাগুলো সচল আছে, দুর্নীতি দমন কমিশনে যে মামলাগুলো চলছিল সেই মামলাগুলো আগের মতোই চলছে, সবাইকে হাজিরা দিতে হচ্ছে, এবং তারা কতটা মানসিকভাবে বিষণ্ণ, বিপর্যস্ত এবং অপদস্থ এই রাষ্ট্র দ্বারা, তার উদাহরণ হলো যে এই যে বিএনপি মনোনয়ন পেলেন এহসানুল হক মিলন, ডক্টর এহসানুল হক মিলন, তো তিনি যদি নির্বাচিত হন, ধরে নেওয়া হয় তিনি মন্ত্রী হবেন, তিনি তার মেয়ের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করার জন্য ব্যাংকক যাচ্ছিলেন, ব্যাংকক থেকে আমেরিকা যাবেন। এয়ারপোর্ট থেকে তাকে রীতিমতো গলা ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে তাকে বলা হলো যে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না। বিএনপির পক্ষ থেকে একটা শব্দ করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, কোনো একটা বক্তব্য দেওয়া হয়েছে, বা ডক্টর মানে এহসানুল হক মিলন, যিনি 111-এর সময় দুর্নীতি দমন কমিশন থেকে তার কাছে চিঠি পাঠানো হয়েছিল হাজির হওয়ার জন্য, তো তিনি সেটা প্রকাশ্যে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন যে আমি তো দুর্নীতি করিনি, এত বড় সাহস আমাকে চিঠি দিয়েছে, কাজেই আমি যাবো না এখানে, তোমরা যাইছে তাই করো। যে সাহসটা 2006, 7, 8 সনে ছিল, যে সাহস 2018 সনে ছিল। তো শেখ হাসিনার সমস্ত যাকে বলা হয় রক্তচক্ষু উপেক্ষা করে তিনি বাংলাদেশে এসেছিলেন 2018 সালে নির্বাচন করার জন্য। তার লোকজন নমিনেশন না পেয়ে সেই বিএনপি অফিস ভাঙচুর করেছিল, সেই মানুষ এই জমানাতে নমিনেশন পেয়ে গেছেন, কিন্তু তারপর একটা শব্দ করতে পারছেন না। তাহলে বুঝতে হবে যে মানে টেলিফোন করে এই এটা করো ওটা করো, বা প্রশাসনকে একটা হুকুম দেবে, তদবির করানোর, জাস্ট ডমিনেট করবে, এই অবস্থা বিএনপির একটা সিঙ্গেল লোকের নেই। সেকেন্ডলি যেটা হয়েছে সেটা হলো যে গত 14 বছর যদি ধরেন,
এনসিপির হাসনাত, সার্জিস, মাহফুজ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া থেকে শুরু করে আক্তার, অন্য যে সকল লোকজন, নাসিরউদ্দিন পাটোয়ারি, মানে ওনারা যদি মুখ খুলেন যে গত 14 মাসে বিএনপির কোন কোন নেতা তাদের সাথে কথা বলেছেন, কি বলেছেন, কি আবদার করেছেন এবং কি আশঙ্কা ব্যক্ত করেছেন, এই কথাগুলো যদি তারা বলতে থাকেন, বিশ্বাস করেন বিএনপির অনেক শীর্ষ নেতার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। একটা ব্যবসার জন্য, একটা টেন্ডারের জন্য, একটি তদবিরের জন্য কিংবা আরও অনেক কিছুর জন্য এই যুবকদের পিছনে কোন কোন নেতা কত তারিখে এনসিপি অফিসে গেছেন, কত তারিখে ফোন করেছেন, কত তারিখে মন্ত্রণালয়ে গেছেন, কত তারিখে মন্ত্রীর দপ্তরে ফোন করেছেন, এই জিনিসগুলো যদি প্রকাশ করা হয় আপনি বুঝতে পারবেন যে বিএনপির যে 75% ব্যাকবোন নেই, 25% ব্যাকবোন নিয়ে তারা এত বড় চাপ তারা সহ্য করছেন, এটা ওই এনসিপির কথা শুনলে আপনি বুঝতে পারবেন। যখন একটা মানুষের মেরুদণ্ড সোজা থাকে ও মরে যাবে কিন্তু মাথা নোয়াবে না। সন্তানের বয়সে এনসিপির যারা লোকজন আছে তাদের কাছে যাওয়া, কথাবার্তা বলা, ইট মিনস আপনার মেরুদণ্ড শেষ। আপনি যখন একবার মামুনুল হকের সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন, তাকে দলে আনার চেষ্টা করছেন, মনোনয়নের চেষ্টা করছেন, আবার মামুনুল হক আপনাদেরকে বাদ দিয়ে আবার যখন জামাতের সঙ্গে এক টেবিলে বসছে, আপনি বুঝতে হবে যে আপনার মেরুদণ্ড শেষ। আপনার যখন অন্যান্য ছোটো ছোটো, আমি কারণ নাম বললাম না, এই কারণ হলো যে এই সকল দলের যে সকল কর্তা ব্যক্তি সবাই আমার খুব আপনজন, স্নেহভাজন, তো অনেকে শ্রদ্ধাভাজন। তো বিএনপির মতো একটা দল যখন এদের পিছনে ঘুরছে, নমিনেশন নিয়ে তাদের বাড়ি বাড়ি যাচ্ছে, দলের সবচেয়ে বড় বড় নেতাদেরকে পাঠাচ্ছে এই সকল ছোটো ছোটো দলের নেতাদেরকে তুষ্ট রাখার জন্য, তাদেরকে নিজেদের পক্ষে রাখার জন্য, তখনই বুঝতে হবে যে মেরুদণ্ড গেছে, মেরুদণ্ড আর নেই। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে একটা দলের, সেই দল এখন যে প্রার্থী ঘোষণা করলো, সেই প্রার্থী ঘোষণা করে পুরো রাজনীতির অঙ্গনে একা হয়ে গেছে। আর সবাইকে তাদের প্রতিদ্বন্দ্বী রূপে, তাদের প্রতিপক্ষ রূপে তারা যেভাবে ঠেলে দিয়েছে, এটা সামাল দেওয়ার মতো অবস্থা এখন বিএনপির নাই। আর তাদের প্রতিপক্ষ এই দেশের দুর্বল শাসন ব্যবস্থা, দুর্বল অর্থনীতি এবং সবকিছু যেখানে টলটলায়মান, কোনোটাই এখানে বিশ্বাসযোগ্য নয়। কোনো কথাকে আপনি বিশ্বাস করতে পারছেন না, আর কোনো কথা আপনি যাকে বলা হয় অবহেলা করতে পারছেন না। এখানে কেউ যদি এসে বলে ওয়াকার সাহেব এই কথা বলেছে, ক্যান্টনমেন্ট এটা হয়েছে, আপনি বিশ্বাস করতে হবে, মিথ্যা হলে বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে ওই যে শিলিগুড়ি নেখে, তারপর যে আসামে, ত্রিপুরাতে, কলকাতাতে এই জিনিস হচ্ছে, বিশ্বাস করতে হবে। এর কারণ হলো আপনি এখন কুলহারা মানে রমণী, এরকম একটা অবস্থা হয়ে যায়, কুলহারা কলঙ্কিনীর মতো অবস্থা হয়ে গেছে। পুরো বাংলাদেশ এখন অভিভাবকবিহীন, কেউ কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না। আপনি চিন্তা করেন, যেখানে বিজিএমই এর সভাপতি, গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি, ধরে নেওয়া হয় যে এই পদটি যে কোনো মন্ত্রীর চাইতেও শক্তিশালী। এর কারণ হলো বিজিএমের অনুষ্ঠানে যাওয়ার জন্য সবসময় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী, মানে তাদের অনুষ্ঠান যখন শুরু হতো বছরে এক্সপো, ওটা উদ্বোধন করতেন প্রধানমন্ত্রী, আর সমাপ্তির যে অনুষ্ঠান সেটা বিরোধী দলীয় নেত্রী, এক অনুষ্ঠানে শেখ হাসিনা যেতেন, আরেক অনুষ্ঠানে খালেদা যেতেন। তো সেই বিজিএমই এর সভাপতি নেতাদেরকে কনভিন্স করার জন্য আওয়ামী লীগ, বিএনপি সেই 1991 থেকে এই পর্যন্ত তাদেরকে যেইভাবে পাইকারি হারে মনোনয়ন দিয়েছেন, সাবেক সভাপতি, বর্তমান সভাপতি, মানে ব্যবসায়ীদের ডমিনেশনে যে রাজনীতি বাংলাদেশে চলে আসছে, সেই গত 35 বছর ধরে এই প্রথম রাজনীতি এতটা টলটলায়মান যে বিজিএমএ নেতারা শত চেষ্টা করেও প্রধান উপদেষ্টা যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে পারছেন না, অন্যান্য ব্যবসায়ী নেতারা পারছেন না। আর যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন ব্যবসায়ী নেতাদের পিছনে রাষ্ট্র ঘুরতে থাকে। তাহলে রাষ্ট্র এখন যারা পরিচালনা করছেন তারা এটাকে কুল্লু খালাসের পর্যায়ে পৌঁছে দিয়েছেন, যে রাষ্ট্রের কে ব্যাংকার, কে ব্যবসায়ী, কে দেশের রেভিনিউ দেয়, কে তাদের বেতন ভাতা যোগাচ্ছে, এটি নিয়ে তাদের মাথা ব্যথা নেই। আর অন্যদিকে যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদের যে ইগো ছিল, সেই ইগোটা এখন এমন পর্যায়ে দেয়ালে পিঠ থেকে গেছে, এখন তারা বলতে গেলে ভিক্ষুকের মতো গিয়ে যমুনাতে গিয়ে তারা সাক্ষাৎ প্রার্থনা করছে। ইট মিনস এভরিথিং কাঁপছে, টলটলাম্যান করে কাঁপছে। সেই কম্পনের মধ্যে যখন সবকিছু অনিশ্চিত, কোনো কিছুতে বিশ্বাস স্থাপন করা যাচ্ছে না, আস্থা স্থাপন করা যাচ্ছে না, ঠিক সেই সময়টাতে বিএনপি সদল বলে একেবারে, ধরুন একটা লোক আইসিইউতে থাকে, লাইফ সাপোর্টে আছে, সেখান থেকে যদি সে লাভ দিয়ে উঠে বলে তলোয়ার আনো, আমি এখন আলেকজান্ডারের সাথে যুদ্ধ করবো, তখন ওখানে যেটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যায়। ঠিক এখন রাজনীতির ময়দানে যে টলটলায়মান অবস্থা, সেখানে হঠাৎ করে নির্বাচনের জামেজ এবং বিএনপির এই যে 237 জন প্রার্থীর সেই নির্বাচনী আবেগ উৎসাহ সব মিলিয়ে যে উত্তাপ তৈরি হয়েছে, এটা ধারণ করার মতো অবস্থা দেশের রাজনীতির নেই, প্রশাসনের নেই, অর্থনীতির নেই। আর যেহেতু নেই, ফলে কি হচ্ছে, এটা যে পরিবেশ নষ্ট করছে, আর সেই নষ্ট পরিবেশে প্রতিপক্ষ সুযোগ নেবে, আনন্দ অনুভব করবে, উল্লাস অনুভব করবে, এটাই স্বাভাবিক। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।